বাঙালি বরাবরই সংস্কৃতি প্রেমী, চিন্তায় মননে সর্বদাই তার সংস্কৃতির ছোঁয়া। গান, নাচ, নাটক, আবৃত্তি সবকিছু নিয়েই বাংলার সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি। আজকের এই সাংস্কৃতিক আসরে এমন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি তার কর্মজীবন এবং সংসার জীবন সামলে আপাত মস্তক একজন কবি ও সাহিত্যিক। লেখালেখির প্রতি যার আকর্ষণ ছোটবেলা থেকেই, প্রকাশ পেয়েছে বহু কবিতার বই। আসুন আলাপ করিয়ে নিই এবং স্বাগত জানাই আজকে আমাদের এই স্টুডিওতে বিশিষ্ট কবি ও সাহিত্যিক মেহেবুর রহমানকে। স্বাগত দাদা আজকের আমাদের এই অনুষ্ঠানে। আপনি তো একজন কবি এবং সাহিত্যিক, কর্মজীবনের পাশাপাশি আপনার এই বিরাট লেখালেখির জগৎ। এই যে লেখালেখির শুরুটা ঠিক কোন বয়স থেকে? আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন স্কুল ম্যাগাজিনে আমার প্রথম একটা কবিতা বেরোয় এবং একটা গল্পের নাম ছিল জমিদার ও ঘোড়ার ডিম। তো গল্পটা নিয়ে আমার আলোড়ন তুলেছিল সেই বয়সে। স্কুলে আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে আমার লেখাটা খুব উত্তম হয়েছে, ভালো হয়েছে বলে প্রশংসিত হয়। তারপর থেকে আমি মোটামুটি লেখা চালিয়ে যেতাম এবং আমার লেখালেখি সেইভাবে বলতে 2001 সালে আমি সাংবাদিকতা করতাম। তখন 2001 সালে সাংবাদিকতার সুবাদে আমার কবি, সাহিত্যিক, সাংবাদিক অমল মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয়। অমল মুখোপাধ্যায় একটা সংকলন প্রকাশনা করতেন ওপার বাংলা এবং এপার বাংলার বিশিষ্ট কবি সাহিত্যিকদের নিয়ে এবং নতুন লেখক লেখিকাদের নিয়ে একটা সংকলন বের করতেন, ভালোবাসার দুই দিগন্ত। তো আমি প্রথম তার সঙ্গে আলাপ হওয়ার পর আমার একসঙ্গে 5টা কবিতা প্রকাশিত হয়। কিছুদিন কাজ করার সঙ্গে উনি বুঝলেন বোধহয় যে আমি লেখালেখি আমার মোটামুটি একটা আগ্রহ আছে এবং আমি পারবো। উনি আমার ভালোবাসা দুই দিগন্ততে আমাকে সম্পাদনার সহযোগী করলেন, অ্যাসিস্ট্যান্ট এডিটোরিয়াল করলেন। তারপর থেকেই লেখালেখি আমার চলছিল ভালোবাসার দুই দিগন্ততে। অমল মুখোপাধ্যায় মারা যাওয়ার পর ভালোবাসার দুই দিগন্ত বন্ধ হয়ে যায়। ওনার বন্ধ হয়ে যাওয়ার পর প্রদীপ দে এবং রণবীর দে দুজনে একটা সংকলন বের করেন ভালোবাসার নবদিগন্ত। সেখানেও আমি এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আপনার হাতে একটা কবিতার বই দেখতে পাচ্ছি সামনে, সেটা নিশ্চয়ই আপনারই লেখা, তাই তো? হ্যাঁ, আমারই লেখা। বইটার সম্পর্কে যদি কিছু বলেন। এটাই আমার প্রথম বই, আমি দর্শকদেরও দেখাচ্ছি। প্রথম বই, জীবনের সঙ্গে দেখা। এই বইটিতে কবিতা এবং অনুগল্প আছে। আমরা বরং তাহলে এই বইটা থেকে আপনার লেখা, আপনার পছন্দ মতন যে কোনো একটা কবিতা আপনার মুখ থেকে আমরা শুনি। এই বইটি আমি উৎসর্গ করেছিলাম আমার লেখার জগতে। আমার বাবা মা তো অনুপ্রেরণা আছে, তার সঙ্গে আমার ছোট কাকা স্বর্গীয় শামসুজ্জোহা মণ্ডল, তাকে আমি উৎসর্গ করেছিলাম এবং বলতে পারেন আমার লেখালেখি তার হাত ধরেই শুরু। তো আমি একটা কবিতা প্রথম পাঠ করব। আমি শ্যামবাজারে মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে ফুটপাথ ধরে শ্যাম পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেন্ট্রাল এভিনিউতে। তো দেখলাম রাস্তার ধারে একটা পোলের নিচে পোটলা বেঁধে, মানে একটা ভাঙা আয়না, একটা সস্তা দরের পাউডা মেখে, আর একটা বাচ্চা ছেলে তাকে শুয়ে রেখেছে ফুটপাথের উপরে নিয়ে। তারপরে দেখলাম বাচ্চাটাকে শুয়ে রেখে ও মেকআপ টেকআপ করে হাঁটতে হাঁটতে চলে গিয়ে ঠিক মানে কিছুটা এগিয়ে ডান দিকে একটা পাড়ায় ঢুকে গেল। আমি ওনাকে ফলো করলাম, মেয়েটিকে। তারপরে দেখলাম একটা লোকের সঙ্গে কথা বলে একটা বাড়িতে ঢুকে গেল। তো আমার মনে হলো বা আমি উপলব্ধি করলাম, তখন একটা কবিতা লিখলাম, ঠিকানা ফুটপাথ। সেই কবিতাটা আমি পাঠ করছি। অন্ধকার যার কেটেছে সারাটা জীবন, তার কাছেই তোরা খুঁজিস আলোর সন্ধান। এক মুঠো ভাতের জন্য যাকে দাঁড়াতে হয় ল্যাম্পপোস্টের নিচে, তার কাছেই তোরা করিস সুখের সন্ধান। মাটিতে পড়ে কাঁদছে তার অভুক্ত সন্তান আজও, বাইরে থেকে হাঁকাছে সন্ধে হলো তাড়াতাড়ি সাজো। 2 ফোঁটা দুধ দিতে পারবে সন্তানকে সেই আশায়, সন্ধে হলে যাক তার কাছে শরীর ভেলা বাসায়।
অচেনা অজানা কতকগুলো মুখ তাকে পণ্য বলেই জানে, তারা ওর শরীরটা চায় রাত ভোর নামমাত্র দামে। বাঁচার এবং বাঁচানের লড়াইয়ে সে মেতে উঠেছে আজ। লোকে ব্যঙ্গ করে বলে, বাহ দেখ সতীর সাজ, করে মালকড়ি লুটে নেওয়ার মহাপুণ্য কাজ। বড় হয়ে শিশুটিও তাকে প্রশ্ন করে, বলো আমার পরিচয় কি? মা বলে, আমি যে তোরই মা এই যথেষ্ট নই কি? তবুও ছেলে প্রশ্ন করে, কে বা আমার বাবা, কে বা আমার জাতি? মা চোখের জলে ভাসে, পাগল রে আমাদের কোনো জাত হয় না, শুধু ঠিকানা ফুটবল। চমৎকার অসাধারণ লেখনী আপনার। আপনার লেখালেখির অনুপ্রেরণায় কে? আমার লেখালেখির অনুপ্রেরণা বলতে আমার বাবা মা। আমার বাবা ডাক্তার জয়নাল আবেদিন, আমার মা উমেরা বেগম, এবং আমার ছোট কাকা, উনি স্কুল শিক্ষক ছিলেন ম্যাথামেটিক্সের, স্বর্গীয় শামসুজ্জোহা মন্ডল। বলতে পারেন বাবা মা আমার ছিলেনই, কিন্তু আমার লেখালেখি, আমার পড়াশোনা, আমার আজকে এই জায়গায় আসার মূলেই আমার ছোট কাকা শামসুজ্জোহা মন্ডল। সে না থাকলে আমি হয়তো ঠিক উপযুক্ত মানুষ হতে পারতাম না, আজকে লেখালেখি জগতেও আসতে পারতাম না। আপনার প্রথম সংকলন কবে প্রকাশ পায়? আমার প্রথম সংকলন 2017 সালে প্রথম হয়, ভালোবাসা জীবনের সঙ্গে দেখা। এই জীবনের সঙ্গে দেখা সংকলনে কবিতা এবং গল্প দুই আছে। তাহলে আমরা একটা কবিতা বরং শুনে নিই আপনার প্রথম সংকলন থেকে। তুমি এলে তাই, তুমি এলে একগুচ্ছ রক্ত করবীর মতো, তোমাকে দেখেছি আমি কোনো এক সন্ধ্যায়, তোমার চুম্বনগুলো ঝরে পড়ে স্বর্গের ফুলের মতো। কিরমে আঁকবো আমি তোমার ও সুন্দর মুখ, তাই ভেবে অপেক্ষায় প্রতিটি মুহূর্তে বেঁচে থাকি। ইচ্ছে করে বৃষ্টির জলে ভিজতে ভিজতে পার হই তোমার বিছিয়ে রাখা পথ, রঙে রঙে রেঙে আজ আনন্দে করো বসবাস। তোমারও শরীর ছুঁয়ে থাক বসন্তের আকাশ, তুমি চলে গেলে আমি দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে থাকি। সূর্যাস্ত দেখার পর যেরকম কিছুক্ষণ লাল আকাশ, কথাটি না বলে শুধু নিজেকে পিষতে থাকে সন্ধে নামাতো রুজে রকম। সেই পেঁচা আকাশের আত্মজীবনীটি মনে মনে আমিও লিখছি। সন্দেহ হয়ে এলে সেও চুপি চুপি বসা কালি মেখে নিজেকে ন্যস্ত করে ঘাসের কপস্ন পটে। অপূর্ব, অপূর্ব, এক কথায় কোনো কথা হবে না। এবং স্টুডিওর বাইরে আমি আপনার সাথে যখন কথা বলছিলাম, আপনি বললেন যে আপনি একটা কর্মের সঙ্গে যুক্ত, সরকারি সংস্থার সঙ্গে আপনি যুক্ত, কাজেই সেই সমস্ত কিছু সামলে, এবং আপনার কর্মজীবন রয়েছে, আপনার একটা সংসার জীবন রয়েছে, সবকিছু সামলে আপনি যে লেখালেখি করেন, সময়টা কখন পান? আমি মিউনিসিপ্যালিটিতে চাকরি করি ঠিকই, আমি ছুটির দিনগুলো বা আমি অফিস করার পর আমার 10:30 থেকে 5:30 অফিস, তারপরে আমি বাড়ি গিয়ে একটু সন্ধ্যাবেলা একটু পাড়ায় ক্লাবে আড্ডা দেওয়ার পর আমি রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, ঠিক বলতে পারেন আমি রাত 12টায় লিখতে বসি। কখনো কখনো 3টা অবধি লিখে আমি শুয়ে পড়ি, আবার কখনো সারা রাত লিখে সকালবেলা আবার টিফিন করি, চাটা খাই, তারপরে যথা টাইমে অফিস বেরিয়ে যাই। আপনার মোট কতগুলি গ্রন্থ সংকলন প্রকাশ পেয়েছে? আমার এ পর্যন্ত 10টি গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে। আমি গ্রন্থগুলির নাম এক এক করে বলছি। প্রথম আমরা বরং এক এক করে ওনার প্রকাশিত গ্রন্থ সংকলনগুলি দেখে নিই এবং উনি নামগুলো বলতে থাকুন, আমরা শুনি সবাই। প্রথম সংকলন জীবনের সঙ্গে দেখা, স্টোরি এবং পোয়েম, মানে কবিতা এবং গল্প ছিল 2017-তে। তারপরে আমার বই প্রকাশিত হয় জীবনের ছায়াছবি। বইটিতে গল্প এবং অনুগল্প এবং কবিতা ছিল, 2018 সালে প্রকাশিত হয়। তারপরে আমার জীবনের ছায়াছবি শুধু অনুগল্প ছিল, 2019-এ প্রকাশিত হয়। তারপরে আমার প্রবন্ধ একটা প্রকাশিত হয় 2020-তে, রাজনীতির রং বেরং। তারপরেই আমার একটা প্রবন্ধ বের হয় জীবনের গল্প কথা। এরপরে আমার অচেনা অজানা মুর্শিদাবাদ। আজকে মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে বহু লেখক লিখেছেন। আপনি কলেজ স্ট্রিট পাড়ায় গেলে বহু লেখকের লেখা পাবেন। আমি যেসব মানে কি বলবো, ঐতিহাসিক যেগুলো আছে সেগুলো তো আছেই, যেগুলো স্থান পেয়েছে ইতিহাসে। যেগুলো স্থান পায়নি, মন্দির মসজিদ, মানে ছোটখাটো অনেক কিছু ইয়েগুলো নবাবের আমলের স্মৃতি জড়িয়ে রয়েছে, আমি সেগুলো তুলে ধরে মুর্শিদাবাদে
মোটামুটি বলতে পারেন 1 মাস আমি পরিশ্রম করেছি। 26টা ব্লকে গেছি, গিয়ে আমি তথ্য সংগ্রহ করে, এটা আমার বলতে পারেন গবেষণামূলক বই, অচেনা অজানা মুর্শিদাবাদ, প্রকাশিত হয় 2022-এ। তারপরে আমি যখন আগে সাংবাদিকতা করতাম, আমি মিউনিসিপ্যালিটিতে চাকরি করার আগে কলকাতা সাংবাদিকতা করতাম। 2টো চ্যাপ্টারে আমি লিখতাম, বিনোদন এবং ক্রাইম খবর, দুটোই উল্টো। তো বিনোদন খবর আমি যখন করতাম টালিপাড়ায়, সবসময় আমি থাকতাম ওখানে। সমস্ত দিনই বলতে পারেন, যখন যে বইয়ের শুটিং হতো সেই সুবাদে শতাব্দী রায় থেকে শুরু করে, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর সঙ্গে আমার যথেষ্ট আলাপ আছে। সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায়, তিনি তো মারা গেছেন। আমার বাড়িতে যাতায়াত ছিল, এখনো শতাব্দী রায়ের বাড়িতে আমার যাতায়াত আছে। তো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয়, আমার লেখালেখি, উনিও কবিতা লেখেন। তো তারপরে আমি ঠিক করি যে আমি একটা স্টোরিকে আমি নিজেই চিত্রনাট্য করব। তো আমার সেই চিত্রনাট্যটার নাম হচ্ছে শুধু তোমারই জন্যে। বইটি প্রকাশিত হয়, বইটি 2023-এ প্রকাশিত হয়েছে। একটা ডিরেক্টরের সঙ্গে কথা চলছে, খুব শীঘ্রই শুটিং শুরু হবে। এরপরে আমার আরেকটা বই হয় জানা অজানা, বহরমপুর পৌরসভা, ওখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় নারুগোপাল মুখার্জিকে নিয়ে এবং তার কর্মকাণ্ড নিয়ে লেখা। আমার সব থেকে বড় এখন একটা যে খবর, সেটা আমি দর্শকদেরও জানাতে চাইছি আপনার স্টুডিও মাধ্যমে। আমার আমি যে প্রথম দিকে সংকলনের সহ সম্পাদক ছিলাম, ভালোবাসার 2 দিগন্ত, ভালোবাসার নবদিগন্ত, আমি ঠিক করলাম আমার একক বই তো অনেক বেরোচ্ছে, তাহলে আগামী পুজো সংখ্যায় আমি বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে, আমি বিজ্ঞাপনটাও আপনার কাছে কিছুক্ষণ পরে দিয়ে দেব, আমি ইন্ডিয়া, বাংলাদেশ এবং সেই সঙ্গে জার্মানি, আপনার অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, ভুটান সমস্ত প্রতিনিধি রেখেছি। এবং আমি 3টা পার্টে এটা করছি, একটা ইন্ডিয়ার লেখকদের লেখিকাদের, তারপরে বাংলাদেশের লেখক লেখিকা, তারপরে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বাইরে যেসব দেশ আছে তাদের লেখাগুলো, ওগুলো ইংরেজিতে প্রকাশিত হবে। এবার পুজো সংখ্যায় আমার প্রকাশিত হবে সূচি তালিকা, যেদিনকে আমাদের মহালয়া 2 অক্টোবর এবং গান্ধী বার্থডে, ওই দিন আমি সূচিপত্র ঘোষণা করব। সেই বইটির নাম দিয়েছি, শুনলে, সান্ধ্য ছায়া মননশীল সাহিত্য সংকলন। এছাড়া আমার আরেকটা বই বেরোবে, রাত 12টার কলকাতা। রাত 12টার কলকাতাটা কি? দিনের কলকাতা, বিকালের কলকাতা, রাত 12টার আগের কলকাতা অনেকেই জানেন, কিন্তু রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত কলকাতা সম্বন্ধে অনেকেই অজানা। তো এই বইটি লিখতে আমাকে 1 মাস পরিশ্রম করতে হয়েছে। 12টার পর বেরিয়ে যেতাম ট্যাক্সি করে, কোনোদিন কোনো সিনেমা হলের কাছে গিয়ে দাঁড়াতাম, কোনোদিন স্টেশনে দাঁড়াতাম, কোনোদিন বনবিতান পার্কে দাঁড়াতাম, কোনোদিন নিষিদ্ধ পল্লীতে যেতাম। নিষিদ্ধ পল্লীতে আমি 2টো রাত কাটিয়েছি, বটতলা থানা ইনফরমেশন করে ওদের একটা পুলিশ কর্মীকে নিয়ে সারা রাত ঘুরেছি, যে সারা রাত ওখানে কারা যায়, কি চলে ওখানে, কি কারণে তারা ওখানে এসেছে, এই সব নিয়ে আমার একটা রাত 12টার কলকাতা মোড়ক উন্মোচন হয়ে গেছে। বইটিও এই পুজো সংখ্যাতেই, এই পুজোর আগেই প্রকাশিত হয়ে যাবে। আমরা বরং আপনার কাছ থেকে আপনার লেখার একটি কবিতা শুনি। তো আমি একটা এবার ইংরেজি কবিতা, নিশ্চয়ই। কবিতাটার নাম হচ্ছে ইউ কাম দ্যাটস ওয়ে। ইউ কাম লাইক এ ব্লসম অফ রোজ হুইচ সিম টু মি লাইক a fountain of red blood rose. I saw you once a beautiful and romantic evening. The kiss you offered to me, they are like showers of roses from paradise. How will I paint your beautiful image? I always wonder, with you dew showers and raindrops wet my whole body. Let me have the path in which you go when I throw your soft hand. I always feel intoxicated when you go away from the sight. I always wait the point of many times when evening come, your beauty become like the beautiful color of sunset.
I always desire to be a color of the sun who is guide of all through your ages. And for the moment, I always live for you. চমৎকার, সত্যি কোনো কথা হবে না। আচ্ছা, আপনি একটু আগেই যখন আলোচনা করছিলাম আমরা যে অনুপ্রেরণায় কে রয়েছেন, আপনি বললেন যে আপনি আড্ডা মারেন এবং আড্ডা মারার পরে আপনি বাড়িতে যান এবং 12টা থেকে আপনার লেখালেখি শুরু হয়। এই যে আড্ডাটা তো এখন এই জেনারেশনের প্রায় নেই বললেই চলে। এই আড্ডা মারার সঙ্গে লেখালেখির অনুপ্রেরণা কিভাবে জড়িয়ে রয়েছে? না, আমি আড্ডাটা সেই অর্থে, ধরুন আমি বলি, আমার যে শুধু তোমারই জন্য যে টেলিফিল্মটা আমি করেছি, মানে চিত্রনাট্যটা, কাহিনীটা, এই চিত্রনাট্য লিখতে আমাকে গিয়ে কিন্তু দীঘা পুরীতে থাকতে হয়েছে কয়েকদিন। কারণ কি জানেন, এটা অত্যন্ত এমনি গল্প লেখা যায় তো নিরিবিলি টাইম ছাড়া তো এগুলো লেখা যায় না। আর চিত্রনাট্য করতে গেলে তাই ওই অভিনয়ে ঢুকে যেতে হয়। মানে আমি একটা ডায়লগ লিখছি একটা নায়ক বা নায়িকা বা একটা শিশু শিল্পীর, আমাকে কিন্তু সেই জায়গায় পৌঁছে যেতে হয়। ওগুলো একান্তে কোনো জায়গায় সমুদ্রের ধারে বা কোনো একক জায়গায়, ওখানে ফ্যামিলি, সংসার, অফিস এসব নিয়ে হয় না। তাই আমাকে এই চিত্রনাট্য লিখতে আমি 7 দিন ছিলাম দীঘায়, 7 দিন ছিলাম পুরীতে। এবং হ্যাঁ, আপনি তো বহু পুরস্কারে পুরস্কৃত আমরা জানি, সেই সম্পর্কে যদি একটু দর্শক শ্রোতা বন্ধুদের বলেন। আমি প্রথম পুরস্কার পেয়েছি 2017-তে ডক্টর বিসি রায় মেমোরিয়াল প্রাইজ, ডক্টর বিসি রায় মেমোরিয়াল সোসাইটি থেকে আমাকে দেওয়া হয়েছিল। এরপরে আমি অ্যাওয়ার্ডস পেয়েছি বাংলা পোয়েট্রি ফেস্টিভ্যাল 2018 বাংলাদেশের টাঙ্গাইল শহরে। তারপরে একটা 2018-তে একই সময় পরের দিনকে আমাকে ময়মনসিংহে পোয়েট কনফারেন্স ছিল, সেখান থেকে একটা আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। 3 বাংলা পোয়েট্রি ফেস্টিভ্যাল হয়েছিল ঢাকার বাংলাদেশের ঢাকাতে, সেখানেও আমাকে একটা অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছিল। তারপর 10 গ্লোবাল বেঙ্গলি পোয়েট্রি ফেস্টিভ্যাল হয়েছিল হলদিয়াতে, পূর্ব মেদিনীপুর, সেখানেও আমাকে মেমন্টো দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। সুন্দরবন কালচারাল লিটারেচার থেকে 2019-এ কাকদ্বীপ সাউথ চব্বিশ পরগনা থেকে সুন্দরবন কালচারাল লিটারেচার একটা আমাকে দেওয়া হয়েছিল। বিদ্যাসাগর মেমোরিয়াল দিয়েছিল নিখিল ভারত বঙ্গ সাহিত্য পরিষদ থেকে। ইন্টারন্যাশনাল লিটারেচার হয়েছিল ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমাদের কলকাতায়, সেখানে আমাকে মেমন্টো দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে সম্বোধন করা হয়েছিল, সম্মাননা দেওয়া হয়েছিল। তারপরে আর একটা 2020-তে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ডে ঢাকার বাংলাদেশে হয়েছিল, সেখান থেকে প্রথম ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আমরা জানেন বিশ্বের দীর্ঘতম সি বিচ হচ্ছে কক্সবাজারে প্রোগ্রাম হয়েছিল। আমরা ঢাকা ফিরে আবার আমরা সেখানে আমাকে দেওয়া হয়েছিল বেস্ট পারসন অফ পোয়েট্রি। এরপরে আমাকে পুরস্কৃত করা হয়েছিল, সেটা হচ্ছে যে আপনার অনুকম্পা স্পেশাল ফাউন্ডেশন, এটা ঢাকা বাংলাদেশ থেকে। তারপরে আমি একটা পেয়েছিলাম ঢাকা এবং ভুটানের যৌথ উদ্যোগে, ওরা একটা সংগঠন চালায়, সেখান থেকে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেটা দি ড্রিম অফ ইকুয়ালিটি ভুটান, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন অগস্ট 2021 ভুটান এবং বাংলাদেশ থেকে। এরপরে আমি যেটা পাই সেটা মহাত্মা জয়তা ফুলে ফেলোশিপ ন্যাশনাল 2021, এটা আমাকে দিল্লি দলিত সাহিত্য একাডেমি থেকে দেওয়া হয়েছিল। এছাড়া যে অনুষ্ঠানগুলো যায় এগুলো ঠিক পুরস্কৃত বলা নাই, যে আমরা অনুষ্ঠানে উপস্থিত থাকলে, যেমন কালকেও বাংলা একাডেমিতে ছিলাম, সেখানেও আমাকে একটা মেমন্টো দেওয়া হয়েছে। এই পুরস্কারগুলো আমার ঝুলিতে আপাতত আছে। হ্যাঁ, এবার আমরা আবার আপনার লেখা আর একটি কবিতা শুনব। এবার আমি একটু অন্য ধরনের কবিতায় যাই। কবিতার শিরোনাম তুমি ভালো থেকো। শুধু পাকা রাস্তা আর কলকাতা শহর আর ঝলমলে আলোর মানুষ নিয়েই আমার জীবন নয়। আমি তো ধুলো মাটির ছেলে, স্ফূর্তি করা, গঙ্গায় সাঁতার কাটা, একটু ঘুরে বেড়ানো দস্যি ছেলে। অসাধারণ মানুষ নিয়ে আমি সত্যিই বেশি দিন চলতে পারি না, সাধারণের কাছে আমাকে ফিরতে হয়। অসাধারণ কিছু পুরনো বন্ধু নয় হারিয়েছি, তাতে কি, আমি তো তোমাকে পেয়েছি। তোমার মধ্যে অগুন্তি সাধারণ আছে, আর সাধারণের জন্য স্বস্তি পায়, সুখ পায়। কেউ কেউ আমার প্রতি অন্যায় করেছে, তবু ভালো থাকুন তারা,
ভালো থাকুন কলকাতার মানুষ, ভালো থাকুন কলকাতা। ভালো থেকো তোমরা আমাকে যারা ভালোবাসো, ভালো থেকো আমাকে যারা ঘৃণা করো, ভালো থেকো সংবাদপত্র, প্রকাশনী, থিয়েটার পাড়া যারা মুখ চেনা এখনো অচেনা। রোদে বৃষ্টিতে ভালো থেকো, সকাল সন্ধে ভালো থেকো, বনবিতান ও ভিক্টোরিয়ার বৃক্ষগুলো ভালো থেকো। আকাশ তুমি ভালো থেকো, আকাশ তুমি আলো দিও। আমি তো অচ্যুত, অন্ত, অধমাধম, আমি তো নষ্ট ভ্রষ্ট, অন্ধকারে মুখ গুজি পড়ে থেকে দিন গুনি দিন শেষে। আমি ভালো নেই, তুমি ভালো থেকো। আমাকে ভালোবাসো কিনা ভালোবাসো, ভালোবাসো, ভালো থেকো। তোমার সঙ্গে কখনো দেখা হোক বা না হোক, ভালো থেকো। ভুলে যেতে যদি ইচ্ছে করে ভুলে যেও, তবুও ভালো থেকো। ঘৃণা করতে চাইলে করো, তবু ভালো থেকো। স্বপ্নের প্রিয়া তুমি ভালো থেকো, স্বপ্নের কলকাতা তুমি ভালো থেকো, ভালো থেকো। সত্যি অতুলনীয়। আমরা এবার আলাপ করব একজন বিশিষ্ট মানুষের সঙ্গে, এবং আমি অনুরোধ করব বিশিষ্ট কবি ও সাহিত্যিক মহিবুর রহমানকে ওনার সঙ্গে আমাদের সবার আলাপ করিয়ে দেওয়ার জন্য। আমার বিশিষ্ট মানে বন্ধুবর বলতে পারেন, বান্ধবী বলতে পারেন, প্লাস উনি অন্য জগতের লোক হলেও কিন্তু উনি লেখালেখিকে অনুপ্রেরণা দেন। উনি আচার্য জ্যোতিষী চন্দ্রানী ভট্টাচার্য। উনি শুধু মানে জ্যোতিষী চেম্বার খোলেন না, উনি ওনার একটা কলেজ আছে, কলেজে অধ্যাপনা করেন এবং সেই সঙ্গে বৎসরে একটা করে অনুষ্ঠান করেন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে। সেই অনুষ্ঠানে না গেলে যারা যায়নি তারা মানে কখনোই উপলব্ধি করতে পারবে না যে এত বড় একটা প্রোগ্রাম করতে পারে। তো প্রথম থেকেই আমি তাকে রাখতে চেয়েছিলাম এবং উনি আসার কথাও দিয়েছিলেন, কিন্তু রাস্তায় জ্যামে পড়ে গিয়ে একটু দেরি করে ফেললেন। প্রায় 20 মিনিট। স্বাগত দিদি আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আমি অনুরোধ করব, যেহেতু আমাদের হাতে সময় সেরকম নেই, কারণ কথায় বলে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলে দিচ্ছে এবার প্রায় বিদায় নেওয়ার পালা। তাই আপনি যদি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মহিবুর রহমানের লেখা একটি কবিতা পাঠ করে আমাদের শোনান। অবশ্যই। এবং নিজের সম্বন্ধে তো একটা কথা। নমস্কার, আমি চন্দ্রানী ভট্টাচার্য, জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য নামে আমি পরিচিত। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি জ্যোতিষ জগতের লোক হয়ে হঠাৎ কবিতার এই আড্ডায় কেন উপস্থিত হয়েছি। আসলে আমি ব্যক্তিগতভাবে কবি সাহিত্যিকদের সাথে যোগাযোগ রাখি এবং আমার এটা খুব ভালো লাগার একটা জায়গা। এবং আমার বন্ধুবর উনি যথেষ্ট ভালো একজন লেখক। আজকে ওনারই একটা কবিতা থেকে আমি ছোট্ট একটু অংশ আপনাদেরকে পড়ে শোনাতে চাইছি, আমার যেটা খুব ভালো লাগে। কবিতাটা হলো তুমি এলে তাই। তুমি এলে একগুচ্ছ রক্তকরবীর মতন, তোমাকে দেখেছি আমি কোনো এক সন্ধ্যায়। তোমার চুম্বনগুলি ঝরে পড়ে স্বর্গের ফুলের মতন, কি রঙে আঁকবো আমি তোমার ও সুন্দর মুখ। তাই ভেবে অপেক্ষায় প্রতিটি মুহূর্ত বেঁচে থাকি, ইচ্ছে করে বৃষ্টি জলে ভিজতে ভিজতে পার হই তোমার বিছিয়ে রাখা পথ। রঙে 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 আজ আনন্দে করো বসবাস, তোমারও শরীরে ছুঁয়ে থাক বসন্তের আকাশ। তুমি চলে গেলে আমি দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে থাকি, সূর্যাস্ত দেখার পর যে রকম কিছুক্ষণ লাল আকাশ। কথাটা না বলে শুধু তোমাকে নিজর পিঞ্জরিতে থাকে সন্ধ্যার তারা তরু যে রকম, সেই পেজা আকাশের আত্মজীবনীটিকে মনে মনে আমিও লিখেছি। সন্ধ্যা হয়ে এলে যে সেও চুপি চুপি ভূষো কালি মেখে নিজেকে ন্যস্ত করে ঘাসের বসন্ত পটে। নমস্কার। ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে, আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে এত চমৎকার একটি অনুষ্ঠানের সাক্ষী থাকার জন্য। আজকে হাতে আর একদমই সময় নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাহিত্য চর্চার মধ্যে থাকুন। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। নমস্কার।